প্রতিপক্ষ হাইলাইন ডিফেন্স করছে কিংবা লো ব্লক ডিফেন্স করছে, পরিস্থিতি যাই হোক, আপনি একটু খেয়াল করলে অফ দ্য বল মুভমেন্ট খেয়াল করলে দেখবেন যে প্রতিপক্ষের শেষ ডিফেন্স লাইনের কোনো এক ডিফেন্ডারের ঠিক পেছনে ছায়ার মতো ভূতের মতো একটা লোক, বিশাল দেখি একটা লোক ছায়ার মতো হেঁটে বেড়াচ্ছে। আপনার মনে হবে মানুষ না, সম্ভবত চার্জ দেওয়া কোনো একটা রোবট। কিছু দেখছে না, কিছু চিন্তা করছে না, শুধু ওই ডিফেন্ডারকে ভূতের মতো অনুসরণ করতেছে, যেন কোনোভাবেই অফসাইডে চলে না যায়। এছাড়া তার আর কোনো চিন্তা নেই। হঠাৎ করে একটা থ্রু পাস আসলো কিংবা একটা লং বল আসলো, হঠাৎ করে মেশিনটা জেগে উঠলো। আপনি দেখলেন যে একেবারে এক লাফে 8 ফুট লম্বা হয়ে গেল, সেখান থেকে ভুতুড়ে একটা হেড করলো, কিংবা শরীরটাকে ধনুকের মতো বাঁকা করে একটা বাইসাইকেল কিক করলো, কিংবা বুলেটের মতো একটা শট করলো, অথবা সামান্য একটা চিপ, কিংবা নিজের পাটা নিজের মাথার উপরে তুলে ভুতুড়ে ভঙ্গিতে ঠিক রোবটের মতো করে বলটাকে টাস করে জালে পাঠায় দিল। পুরো ব্যাপারটা শেষ হতে না হতেই সে দানবের মতো দুইটা হাত দুই পাশে ঝুলায় চিৎকার করতে করতে ক্যামেরার দিকে ছুটে আসতেছে। এই দৃশ্য দেখার পরে আপনার একটাই জিনিস মনে হবে, ইয়েস, দিস ইজ সাইবর্গ, দিস ইজ নট হিউম্যান, দিস ইজ সাইবর্গ। এই সাইবর্গটা হচ্ছে আর্লিং হালান্ড। তাকে অনেক নামে ডাকা হয়, অনেক নামে ডাকা হয়। কেউ বলে ভাইকিং, কেউ বলে রোবট, কেউ বলে মেশিন, কেউ বলে সাইবর্গ, কেউ বলে কমেডিয়ান, কেউ বলে শ্রেক, যে যা খুশি তাই বলে। আর এই লোকটাই সব কিছু মেনে নেয়, সব কিছুর সঙ্গে মানায় যায়। কিন্তু আপনি খানিক পরে অবাক হয়ে আবিষ্কার করবেন যে সে এর কোনোটাই না। যখন সবাই সেলিব্রেট করতেছে তখন সে মাঝ মাঠে শান্ত হয়ে পদ্মাসনে বসে দুটো হাতের আঙ্গুল এরকম করে ইয়োগা মেডিটেশনের ভঙ্গি করে সে বসে আছে চোখ বন্ধ করে। সে তখন একেবারে বোধিপ্রাপ্ত গৌতম বুদ্ধের মতো একজন মানুষ। আপনি এই ছেলেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি বলতে পারেন যে এই ছেলেটা বোধহয় বেখেয়ালি, এই ছেলেটা কখন কি করতেছে ঠিক নাই, মিলানো যায় না। একসময় আপনি তাকে রোবটের মতো দেখতেছেন, একসময় আপনি তাকে নিজেকে নিয়ে চরম ফান করতে দেখতেছেন, নিজেকে শ্রেকের সঙ্গে ছবি তুলে শ্রেকের মতো একটা এই মূর্তির সঙ্গে ছবি তুলে বলতেছে মাই টুইন। নিজের মুখটা সবাই বলে ডাকের মতো মুখ, হাঁসের মতো মুখ, তাইতে নিজের মুখটা ফিল্টার দিয়ে এরকম লম্বা করে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট দিচ্ছে। বিকৃত একটা মুখ করে মুখটারে বাঁকায় টাকায় ছবি পোস্ট দিচ্ছে। নিজেই লিখতেছে দ্য মেশিন। লোকে তারে জিজ্ঞেস করতেছে তুমি ছেলে না মেয়ে, যেহেতু লম্বা লম্বা চুল, মুখটা খুব কমনীয়, সে ওখানে উত্তর দিচ্ছে আমার বাবা ছেলে আমার মা মেয়ে, ফলে আমি মিক্সড, আমি দুটোর কোনোটাই না। মানে সে ওই ইনস্টাগ্রামে ও নিজের ভাবমূর্তি নিয়ে সমানে ট্রল করে যাচ্ছে। অন্যরা কি ট্রল করবে, সে নিজের নিয়ে যত ট্রল করে। আবার সেই ছেলে মেডিটেশনের একটা প্রচারক। সে সব ইন্টারভিউতে বলে যে মেডিটেশন আমাকে জীবন ফিরিয়ে দিছে। আমি স্ট্রেস পছন্দ করি না, প্রতিযোগিতা পছন্দ করি না, আমার কাজ শুধু আনন্দ করা, ফুটবল খেলা। তাহলে আসলে আর্লিং হ্যালান্ড কি? আমি বলি যে একটা লাফিং সাইবর্গ, যাকে বাইরে থেকে মেশিন মনে হয় কিন্তু ভেতরে উচ্ছল, উদ্দাম এবং প্রতিযোগিতাহীন একটা মানুষ, শ্রেষ্ঠত্বের লড়াইয়ে না নামায় একটা মানুষ। বিশাল দেহি একটা শিশু। এই বিশাল দেহি শিশুটা কোনোভাবে ইংলিশ ফুটবলের সঙ্গে মানানসই না। আপনি লিডস বলেন আর ম্যানচেস্টার সিটি বলেন, এই যে ইংলিশ যে যান্ত্রিকতা এটার সঙ্গে মানানসই না। তাহলে হালান্ড এরকম হলো কি করে? হালান্ডের বাবাও তো এই ইংল্যান্ডেই খেলছেন সারা জীবন, সিটিতেই খেলছেন। তাহলে ও এরকম হলো কি করে? এই পুরো ব্যাপারটা বুঝতে হলে না আমার যেমন হালান্ডের গল্পগুলোও জানতে হবে, ওর এই ফানি গল্পগুলোও জানতে হবে। একই সঙ্গে হালান্ডের শৈশবকে একটু বুঝতে হবে এবং স্ক্যান্ডিনেভিয়ান একটা সংস্কৃতি বুঝতে হবে। এই জিনিসগুলো বুঝলে আমরা দেখব হালান্ড আসলে একেবারে ক্লাসিক যুগের স্ক্যান্ডিনেভিয়ান যে কালচার সেটার প্রতিনিধিত্ব করে। সেই জিনিসটা আজকে একটু গল্প করি যে হালান্ড কিভাবে ইউরোপের এই যান্ত্রিকতার মধ্যে থেকে, মানে ইউরোপের এই অংশের যান্ত্রিকতার মধ্যে থেকেও ওই অংশের ওই ভাইকিং কালচারের ওই অংশের ওই মাধুর্যটা ধরে রাখছে। এটা একটু গল্প করি। শুরুতে আমি একটা জিনিস বলি, নরওয়েজিয়ানরা বা স্ক্যান্ডিনেভিয়ানরা যেভাবে ভাইকিং ব্যাপারটাকে নর্মালাইজ করার চেষ্টা করতেছে, বা ওরা জ্ঞাতে ও অজ্ঞাতে, হালান্ডদের প্রজন্ম হয়তো বুঝে শুনে করেও না, কিন্তু যেভাবে নর্মালাইজ করা হচ্ছে এই ব্যাপারটা আমি সমর্থন করি না। আমি আমার যে পলিটিক্যাল কনসাসনেস সেটা বলে যে এটা একটা খারাপ ব্যাপার করছে।
তারা ওই যে ভাইকিং সেলিব্রেশন, ভাইকিং রোপ, ভাইকিং আওয়াজ, ইভেন ভাইকিং সাজা, হালান্ড তো লাস্ট কোন একটা ম্যাচের পরও ভাইকিং সেজে সেলিব্রেট করলো, তাকে লোকে ভাইকিং বলে, নরওয়ে দলটাকেই ভাইকিংদের দল বলে। এই জিনিসটা স্বাভাবিক না, এই জিনিসটা ঐতিহাসিকভাবে একটা ভুল ন্যারেটিভ মানুষের ভিতরে তৈরি করতেছে যে ভাইকিং বোধহয় একটা রোমান্টিক ব্যাপার ছিল। তা তো না, জলদস্যুতা, যে অভিযোগ বরং স্ক্যান্ডিনেভিয়ানদের চেয়ে অনেক বেশি হচ্ছে স্প্যানিশ পর্তুগিজদের বিপক্ষে। স্ক্যান্ডিনেভিয়ানরাও যথেষ্ট জলদস্যুতা করছে, কিন্তু জলদস্যুতা শুধু ওই পাইরেটস অফ ক্যারিবিয়ানে দেখানো ওই রোমান্টিসিজম বা ফ্যান্টাসি না। জলদস্যুতা হচ্ছে কোটি কোটি মানুষের জীবন শেষ করে দেওয়া, তাদের জীবন নরক বানায় দেওয়া একটা জিনিস। এই যে আজকে এশিয়া, আফ্রিকা, পুরো জায়গাটা ধন সম্পদ লুট হচ্ছে, কোটি কোটি মানুষ তাদের সম্পদ, ন্যায্য সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে, এখনো যে অত্যাচার চলমান, এগুলো শুরু ওই ভাইকিং যুগ থেকে। ফলে আমি কোনোভাবেই সমর্থন করি না যে নরওয়ের এই খেলোয়াড়রা বা নরওয়ের আজকাল যারা টিকটক করেন, আমি দেখি মাঝে মাঝে, যেহেতু ফুটবল ফলো করি, ওইটার ধারাবাহিকতা কিভাবে জানো অ্যালগোরিদমের কারণে ওগুলো চলে আসতেছে আজকাল। ওই যে ভাইকিং সেলিব্রেশন ও মুক্তমুখ, এগুলো প্রচুর আসতেছে। এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না কোনোভাবে, ভাইকিং এই কালচারটাকে নর্মালাইজ করা ঠিক হচ্ছে না। তবে এটাকে মাথায় রেখেও যদি বলি, স্ক্যান্ডিনেভিয়ান কালচার তো ইটস ভাইকিং এর এই ব্যাপারটা বাদ দিলেও অনেক বড় রিচ একটা জিনিস। সেই রিচ কালচারের আমি পুরোপুরি ছাপ দেখি এই দৈত্যটার মধ্যে, এই যে একটা শিশু দানবের মধ্যে, সেটা হচ্ছে হালান্ড। হালান্ডকে ইউরোপের এই যান্ত্রিকতা, মানে এই যে ব্রিটিশ আইল্যান্ডের যান্ত্রিকতা, এটা খুব একটা বদলাতে পারে নাই, তাকে আসলে ওই শিশুর খোলস থেকে বের করে আনতে পারে নাই। হালান্ড হচ্ছে এই আধুনিক যে সেলিব্রিটি যুগ, এই যুগের মুখে একটা থাপ্পড়ের মতো। এখন সবাই তো নিজের ইমেজ নিয়ে খুব সচেতন, সোশ্যাল মিডিয়ায় কি যাবে, সোশ্যাল মিডিয়ায় নিজের ভাবমূর্তিটা কি হবে, এটার জন্য বিশাল অ্যাডমিন প্যানেল থাকবে, বিশাল অফিস থাকবে, তারা অনেকবার ক্রস চেক করবে, রিসার্চ করবে, দর্শক কি পছন্দ করে, ভাবমূর্তিটা কি করলে টনটনে থাকবে, ওটা কোনো ক্রমে যেন ধসে না পড়ে, কোনো ক্রমে রাস্তার ভাবমূর্তি হয়ে না যায়, কত চিন্তা না। হালান্ড এই জায়গায় একদম গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে সব ভাবমূর্তি। ওকে নিয়ে যত ট্রল ভক্তরা বা শত্রুরা করে, ও তার চেয়ে দ্বিগুণ উৎসাহ করে। দেখেন, ভিনির সঙ্গে গত কয়েকদিন ধরে একটা মিম খুব শেয়ার হচ্ছে। এই মিমটা হচ্ছে আসছে হোয়াইট চিক নামে একটা ইয়ে থেকে। তো সেটা আমরা খুব বিস্তারিত না বলি। ওখানে ভিনিকে দেখানো হচ্ছে একটা পুরুষ ছেলে, সে হচ্ছে তার পাশে একটা স্বর্ণকেশী মেয়ে বসা। তো সেই মেয়েটার দিকে ভিনি যখন ফিরে তাকাইছে গাড়িতে, দুজন পাশাপাশি ফিরে তাকায়, দেখে এটা হালান্ড। এই জিনিসটা খুব শেয়ার হচ্ছে। শেয়ার হওয়ার পরে সেখানে ওই জিনিসটা, কোনো একটা কেউ একজন এটা শেয়ার করলে সেখানে হালান্ড গিয়ে কমেন্ট করছে। কমেন্ট করে ভিনিরে ট্যাগ করে লিখছে যে ভিনি চলো আমরা এটা রিক্রিয়েট করি। মানে সে এই জিনিসটা কোনোভাবেই যে বিব্রত, আমারে এইরকম করে দেখাচ্ছে, আমারে স্বর্ণকেশী তরুণী হিসাবে দেখাচ্ছে, ভিনির সঙ্গে আজকে রাতে আমার লড়াই, ফলে আমরা ওদিকে রিয়াল মাদ্রিদ ভার্সেস সিটি, ওখানেও লড়াই, এখানেও নরওয়ে ব্রাজিল, কত লড়াই, কিছু যায় আসে না। ভিনি খেলোয়াড়, আমিও খেলোয়াড়, আমরা দুজনেই মজা করতে পছন্দ করি, আসলে এটা নিয়েও মজা করি। ওকে নিয়ে আপনি যদি ভালো ক্রিয়েটিভ কোনো কিছু বানাতে পারেন, মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে এটা ও শেয়ার করবে। কদিন আগে একটা ভিডিও, ছোট একটা রিল, সম্ভবত এআই দিয়ে বানানো, এটা পাবলিশ হয়েছে যে ও গোগ্রাসে খাচ্ছে, খেতে খেতে ওর মুখটা ফুলে গেছে, পাশেই একটা আয়না, হঠাৎ করে এইদিকে ফিরেছে, চমকে উঠছে নিজেরে দেখে, মানে মুখটা এত বিকৃত হচ্ছে, নিজেরে দেখে ভয় পেয়েছে। এই জিনিস দেখলে যে কেউ বিরক্ত হবে না? এমনিতেই তোর মুখ নিয়ে অনেক ট্রল হয়, তারপরে ও খেতে খেতে মুখ ফুলে গেছে, সেটা দেখে ওই ভয় পেয়েছে। কিন্তু ও নিজে এটা শেয়ার দিয়ে বলছে যে এটা হয়েই থাকে, এরকম ঘটনা আমার সঙ্গে হয় প্রায়, ও নিজের দেখে ভয় পায়। শ্রেক, আর যতই শ্রেক মুভি দেখে আপনি মুগ্ধ হন, অ্যানিমেশন মুভি দেখে, শ্রেকের সঙ্গে আপনার চেহারার তুলনা করলে আপনি বিরক্ত হবেনই। এই একটা বিকৃত টাইপের চেহারা না শ্রেকের, ওই যে সবুজ চেহারা, ওই মাথার উপরে দুটো অদ্ভুতুড়ে অঙ্গ, কে না বিরক্ত হয়? দিব্যি এই কদিন আগে বোধহয় লাস্ট উইকে, কিভাবে তুলছে আমি জানি না, সে কি কাউরে সাজাইছে নাকি ওইটা এডিটিং এর রেজাল্ট আমি অত বুঝি না।
ও শ্রেকের সঙ্গে ছবি তুলে ওই ছবিটা পোস্ট করছে, লিখছে উইথ মাই টুইন, আমার টুইনের সঙ্গে সেলফি। এছাড়া নিজের মুখ বিকৃত করা, অমুক তমুক, কখনো হাঁসের মতো করা, কখনো নানা রকম বাস দিয়ে করা, এটা তো আপনারা দেখে অভ্যস্ত। এর সঙ্গে তার আরেক প্যাটার্ন আছে, সেটা হচ্ছে যে ওর এই ইনস্টাগ্রামে প্রশ্ন করলে উত্তর দেয়, সিরিয়াস প্রশ্ন করলে খুব একটা উত্তর দেয় না। সিরিয়াস প্রশ্ন করলে উত্তর দিবে একটা গোলাটে উত্তর। সিরিয়াস প্রশ্ন ধরেন আপনি তারে জিজ্ঞেস করলেন যে তোমার কি মেসি না রোনালদো কাকে পছন্দ, ও উত্তর দিবে ইয়েস। এটা কি অর্থ ভাই? ডেট পান যারে বলে ডেট পান। ও খুব গম্ভীর, ও একটা উত্তরও দিছে, কোনো ফান নাই, কোনো জোকিং নাই, কিন্তু আপনি হাসতে হাসতে মরে যাবেন যে রোনালদো না মেসি, এর মধ্যে ইয়েসটা আসে কোথেকে? ওই ইয়েস উত্তর তো এটার সঙ্গে যায় না, তোমাকে তো একটা চুজ করতে হবে বা বলতে হবে আমি চুজ করব না। ওর হচ্ছে এরকম। ওরে এর মাঝে কেউ একজন প্রশ্ন করছে তুমি ছেলে না মেয়ে, তোমার চেহারা এরকম কেন? তো বলছে, ও খুব সিরিয়াসলি উত্তর দিছে, আমার বাবা ছেলে, আমার মা মেয়ে, ফলে আমি মিক্সড। কেউ একজন বলছে যে এইসব না করে, ট্রল না করে, মিম শেয়ার না করে ওয়ার্ল্ড কাপে ফোকাস করো। ও বলছে অবশ্যই, এটা আমার উপর ছাড়ো, এখন থেকে আমি এটাই করব। ও খুব মেনে নিছে। ও হচ্ছে বাধ্য ছেলে, তখন আর কেউ নাই। মানে আপনি ইন্টারনেট ঘুটলে ওর ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলে আপনি বা টুইটারে গেলে আপনি পাগল হয়ে যাবেন এই জাতীয় প্রশ্ন উত্তর দেখে। ওরে প্রশ্ন করতেছে, সিরিয়াস প্রশ্ন করলে উত্তর পাওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু আপনি যদি ওরে একটু মানে ও যেটারে ডেট পান করতে পারবে সেরকম কোশ্চেন করেন, তাহলে একটা ভুতুড়ে উত্তর পেয়ে যাবেন। মানে ওর, ও কে প্রশ্ন করতেছে কি করতেছে এটা কোনো ব্যাপার না, ওর কাছে ব্যাপারটার মধ্যে মজা থাকলে হলো। এখন মজাটা কি? মজাটা হচ্ছে ডেট পান। এটা স্ক্যান্ডিনেভিয়ানদের একটা বিরাট ব্যাপার। ওরা মানে ডেট পান বলে কেন, যে মরা মানুষের মতো নির্বিকার মুখ করে রসিকতা করবে, নিজেরে নিয়ে করবে, মৃত মানুষের নিয়ে করবে, দুঃখ নিয়ে করবে, শোক নিয়ে করবে। এটা স্ক্যান্ডিনেভিয়ানদের একটা বড় বৈশিষ্ট্য। এখন কথা হচ্ছে এই ছেলেটা এই স্ক্যান্ডিনেভিয়ান কালচারটা পেলো কোত্থেকে? এটা বুঝতে গেলে ওর শৈশবটা আমাদের একটু বুঝতে হবে। ও হচ্ছে আলফি হ্যালান্ডের ছেলে। আলফি হ্যালান্ড নিজেও কিন্তু বড় খেলোয়াড়। বিশ্বকাপ খেলছেন 94-এ। এই সিটিরই তারকা ছিলেন। আলফি হ্যালান্ড যখন লিডসে খেলেন তখন হালান্ডের জন্ম। কিন্তু ওই আলফি হ্যালান্ড রিটায়ার করার পরে বউ বাচ্চা-টাচ্চা নিয়ে সব বাড়ি চলে গেছেন। এখন ওর বাবা তো বিশ্বের টপ টায়ার খেলোয়াড়, ফলে ফুটবলের একটা ব্যাপার আছে। ওর মা আবার নরওয়ের টপ অ্যাথলেট ছিলেন। ওর মা হেপ্টাথলনে বোধহয় চ্যাম্পিয়ন ছিলেন। ফলে অ্যাথলেটিজম ওর বাবা মা দুদিক থেকেই ওর ভিতরে আসে। কিন্তু ও অ্যাথলেটিজমের চেয়ে বেশি নিছেন না ওই যে নরওয়ের ওই গ্রামের ব্যাপারটা। আলফি হালান যখন দেশে ফিরলেন, উনি কিন্তু গিয়ে অসলো বা বড় কোনো শহরে বাড়ি করলেন না। উনি ব্রিনে গিয়ে খামার বাড়ি করলেন, ওখানেই ছেলে বউ নিয়ে সংসার পেতে বসলেন। নিজেরা শহরে যাতায়াত করতেছেন প্রয়োজনে বড় শহরে, আর ওসব দেশের ছোট শহর সব সুযোগ সুবিধা সমৃদ্ধ। কিন্তু ব্রেনের মতো শহরগুলোতে সুবিধা কি? ওই যে আপনি ইউরোপের যে ছবিগুলো দেখেন, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের, নর্ডিক অঞ্চলের যেসব ছবি দেখে আমরা মুগ্ধ হয়ে যাই, যে ছবির মতো যে এগুলো পোস্টার বানানো হয়, আমাদের ছোটবেলায় ভিউ কার্ড পাওয়া যেত ওইসব শহরের। এক্কেবারে ওই ভিউ কার্ডের মতো শহর এগুলো। মানে খানিকটা সবুজ, খানিকটা না পুরোটা সবুজ, তার মধ্যে একটা খামার বাড়ি, দুর্দান্ত বাতাস, বুক ভরে নেওয়ার মতো নিঃশ্বাস, চারিদিকে তাজা ফলমূল, সবজি এবং প্রাণোচ্ছল একটা পরিবেশ, সরল পরিবেশ। ওই ব্রেন শহরটা হচ্ছে, ব্রেন এলাকাটা হচ্ছে ওরকম। ও ওরকম একটা খামার বাড়িতে বড় হয়েছে। ওখান থেকে টুকটুক করে ভোরবেলা সাইকেল চালায় ফুটবল মাঠে যেত, প্র্যাকটিস করতো। বাবা একটু ট্রেনিং করাতেন, আবার সাইকেল চালায় স্কুলে যেত। বিকেলটা ওরকম গ্রামের বাচ্চাদের সঙ্গে মজা করে বেড়াতো। এখান থেকে ওর ভিতরে স্ক্যান্ডিনেভিয়ান কালচারটা ঢুকছে। স্ক্যান্ডিনেভিয়ান এই কালচারটা কি? সেলফ রোস্টিং, নিজেরে বড় না করা। আপনি যদি ওর ক্যারেক্টারগুলো দেখেন, তাহলে দেখবেন যে এর মধ্যে কতগুলো জিনিস খুব বিদ্যমান। যে আমি আমার ইমেজ নিয়ে ভয় পাই না। আমি যথেষ্ট কনফিডেন্স। আমি জানি যে আমি কে? আমি আর্লিং হালান্ড। আমি গোল মেশিন। আমাকে নিয়ে একটু রোস্ট করলো কেউ, একটা মিম করলো, একটা ক্যারিকেচার করলো, আর আমার ভাবমূর্তি শেষ হয়ে গেল। এত সোজা তো না। আমার গ্রেটনেস আমার কাছে। ফলে আমাকে পথে নেমে আসতে হবে। আমাকে সাধারণের কাতারে নেমে আসতে হবে। আমার বয়সী অন্যরা যা করে তাই করতে হবে। আবার নিজেরে রোস্টিং করা, নিজেরে বড় না করা। মানে এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কালচার। মূলত ডেনমার্ক আর নরওয়ের কালচার।
এখন ভেঙে যাচ্ছে, এই কালচারগুলো খুব দ্রুত ভেঙে যাচ্ছে, কিন্তু এই কালচারগুলোর পেছনে একটা মজার গল্প এবং টার্মও আছে। মূলত এই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের এই স্বভাবগুলোকে নেতিবাচক হিসাবেই দেখা হতো, যে ওখানে কেউ একজন নিজেকে বড় দাবি করলে পুরো সমাজ রে রে করে উঠত। এই জিনিসটা আপনি আমাদের সমাজেও দেখবেন, যে কেউ একটু আলাদা হয়ে যাচ্ছে, কেউ একটু আউট অফ বক্স হয়ে যাচ্ছে, তাকে সবাই অ্যাটাক করতেছে। এই জিনিসটাকে সমালোচনার চোখেই দেখা হতো, এবং দারুণ সমালোচনা, এই জিনিসটার স্যাটায়ারিক সমালোচনা করছিলেন হচ্ছে একজন স্ক্যান্ডিনেভিয়ান সাহিত্যিক, মোটামুটি বলা যায় স্ক্যান্ডিনেভিয়ান কালচারে একটা বিপ্লব করে দেওয়া একজন সাহিত্যিক, অ্যাক্সেল সান্নমুসে ওনার নাম। উনি একটা স্যাটায়ার উপন্যাস লিখলেন, এ ফাগেটিভ প্রসেস ইজ ট্রাক। এটা ওই নরওয়েজিয়ান ভাষায় লিখলেন নামটা, ইংরেজি করলে এরকম দাঁড়ায়, মানে একজন পলায়নপর লোক নিজের পদরেখা অতিক্রম করতেছে, এরকম একটা বিস্তারিত নাম। নামের দিকে যান না, যান হচ্ছে উপন্যাসটা এমনিতে এটারে পৃথিবীর পোস্ট মডার্ন লিটারেচারের একটা উদাহরণ হিসাবে দেখা হয়। এত লেয়ারে কখনো কাহিনী ভবিষ্যতে চলে যাচ্ছে, কখনো অতীতে চলে আসতেছে, কখনো এই ফ্রেমে যাচ্ছে, কখনো ওই ফ্রেমে যাচ্ছে, খুবই মাল্টি লেয়ার্ড একটা স্যাটায়ারিক উপন্যাস। ওখানে উনি একটা শহর তৈরি করেন, শহরটার নাম জাঁতে। এই জাঁতে শহরে জাঁতে লোভেন বলে 10টা আইন আছে। 10টা না, অ্যাকচুয়ালি পরে উনি 11টা বললেন, আমরা 10টাই ভাবি। 10টা আইনের সবগুলোই এরকম যে তুমি আত্মগরিমা করতে পারবে না, তুমি কখনো নিজেকে সেরা দাবি করতে পারবে না, এগুলো কোনোটা করলে তোমার দণ্ড হবে। এই জানতে লোভেনকে প্রচণ্ড সমালোচনা করলেন এই সান্নামোসে, যে এটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ানদের খারাপ বৈশিষ্ট্য। কিন্তু ফলটা যেটা হলো, এই সান্নেমোসের এই উপন্যাসকে, স্যাটারিক উপন্যাসকে লিটারেচারে খুব গুরুত্বের সঙ্গে দেখা হলো, অমুক তমুক, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ানদের উপরে এর আছর পড়লো যে জিনিসটা তো ভালো। এই যে সে আমাদের সমালোচনা করতেছে, উনি হচ্ছে মূলত ড্যানিশ, কিন্তু আহ, উনি ওই ওনার যে জানতে কল্পিত জানতে শহরটা, ওটা নরওয়ের কোনো একটা জায়গা। নরওয়েজিয়ানরা, ডেনিশরা সবাই দেখলো যে জিনিসটা তো বরং আমাদের প্রশংসা। আসলেই তো আমরা কেউ কাউরে ছাড়াই যেতে চাই না। আসলেই তো আমরা কেউ কারো চেয়ে নিজেরে বুদ্ধিমান বলে দাবি করতে চাই না। কেউ কারো চেয়ে বড় হতে চায় না। আমরা তো একটা বুদ্ধিভিত্তিক সাম্যে বিশ্বাসী, যে আমরা সবাই একই রকম। এই ব্যাপারটার পরে একটা উল্টো, মানে এটার একটা রিভার্স ইফেক্ট হলো। লোকেরা, ওখানকার কালচারাল অ্যাক্টিভিস্টরা দাবি করতে লাগলো যে আমরা আসলেই জানতে লোভেন মেনে চলি, আমরা জানতে শহরের বাসিন্দা, এই পুরো স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলটাই একটা জানতে শহর। যাই হোক, ব্যাপারটা যে ওদের সংস্কৃতিতে আছে, এটা ওই সান্নামুসের লেখাতেও যেরকম পরিষ্কার, উনি যদিও এটাকে আক্রমণ করে লিখছিলেন স্যাটায়ার করে, আবার এদের কথাবার্তাতেও পরিষ্কার, যেহেতু সংস্কৃতিটাই ওরকম। যদিও আমি ভাইকিং কালচারটার বললাম যে এটা নর্মালাইজেশন একদম খারাপ, কিন্তু ভাইকিংদেরও আপনি স্টাইল দেখবেন, যে সবাই মিলে একসঙ্গে হই হই করা, ওদের সবাই মিলে একসঙ্গে যখন ওই যে ওরা ভাইকিং রোটা করে, সবাই একই তালে বৈঠা ফেলতেছে, একই সঙ্গে একই আওয়াজ করতেছে। ইভেন দেখলাম এর মাঝে নরওয়ের রাজা বা কেউ একজন, তিনি ওরকম একটা উৎসবে অংশ নিয়েছেন, তিনি ওই রোয়িং করতেছেন আর ওই ভাইকিং আওয়াজ করতেছেন। তো এদের ওই একটা চিন্তা যে আমরা কেউ কাউরে ছাড়া যাব না, আমরা প্রতিযোগিতামূলক জায়গায় একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করব, নিজের দক্ষতা দেখাবো, শ্রেষ্ঠত্ব প্রদর্শন করব, কিন্তু সেটা প্রদর্শন হবে না, শ্রেষ্ঠত্ব করব, প্রদর্শন করব না। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা ও পুরোপুরি ধারণ করতে পারছে। ওই হালান্ড যদিও ইংল্যান্ডে জন্ম, কিন্তু নরওয়েতে ওই ব্রেন শহরটায় বেড়ে ওঠার ফলে ওর ভেতরে এই স্ক্যান্ডিনেভিয়ান ব্যাপারটা পুরোপুরি বিদ্যমান। এর সঙ্গে আরেকটা জিনিস যুক্ত হয়েছে, ও যখন আবার ইংল্যান্ডে আসলো, শুরুর দিকে ওকে একটু স্ট্রাগল করতে হয়েছে। ও ম্যানচেস্টার সিটিতে এরকম সাইবর্গ হয়ে ওঠার আগে একটু স্ট্রাগল করতে হয়েছে, কিছু মেন্টাল ইস্যু, কিছু নানা রকম ব্যাপার নিয়ে স্ট্রাগল করতে হয়েছে। ওই সময়টায় ও ইয়োগা শুরু করে। ও এরপরে বহু ইন্টারভিউতে বলছে যে ও খানিকটা বুদ্ধিস্ট ফিলোসফি, খানিকটা এই যে ইয়োগার যে আদি ফিলোসফি, যে নিজের কাজটা করতে হবে, সততার সঙ্গে, সর্বোচ্চ পরিশ্রমের সঙ্গে নিজের কাজটা করতে হবে, কিন্তু ফলাফল নিয়ে গৌরব করা যাবে না, মেডিটেশন করতে হবে। ওর যতগুলো সেলিব্রেশন আছে, ওই যে কানে হাত দেওয়া, এটা কিন্তু সে প্রতিপক্ষের গালাগালিটা শুনতে চায়।
সে বলছে ইন্টারভিউতে, "আমি এই যে কানে হাত দিয়ে সেলিব্রেট করি, আমি আরো শুনতে চাই। ওরা আমারে কি রোস্ট করতেছে, কি গালি দিচ্ছে। এটা আমি কাউরে ছোট করতে চাই না।" আবার ওই মেডিটেশনেরটা তো ওটা সে আসলে ইয়োগার একজন আ মানসিক প্রচারক। যদিও কোনো সংস্থার সঙ্গে নাই, কিন্তু সে মনে করে যে প্রত্যেকের আসলে ইয়োগা করা উচিত, মেডিটেশন করা উচিত। কারণ এই যে স্ট্রেস, এই যে আধুনিক দুনিয়ার লড়াই, এটা মানুষের ভেতর থেকে সারল্য কেড়ে নিচ্ছে। এই স্ট্রেস ভালো না। ও বারবার সব ইন্টারভিউতে বলে যে, "I don't like stress, I hate stress." এই কারণেই আমি সবসময় হাসি। সবকিছুতে হাসতে চাই। আমাকে নিয়ে যে সবচেয়ে বেশি ট্রল করতে পারে আমি ওই লোকটারে সবচেয়ে পছন্দ করি। কারণ ও আমাকে হাসাতে পারে। আমিও সবাইকে হাসাতে চাই। গোল করা, মাঠের পারফরম্যান্স এটা আমার জীবনের একটা ছোট্ট অংশ। বাকি পুরোটা জীবন আমি এনজয় করতে চাই। এই এনজয়ের অংশ হিসাবে আমি মেডিটেশন করে নিজেরে শান্ত রাখি। আমি বুঝি যে শেষ পর্যন্ত আমি একজন মাটির সমান্তরালের মানুষ। আমার উচ্চতা ৬ ফুট ৯ ইঞ্চি হতে পারে। আমার দেহটা বিশাল হতে পারে। কিন্তু আমি কারো চেয়ে বিশাল না। সবচেয়ে খাটো লোকটার চেয়েও খাটো আমি। এই যে ধারণাটা, এই ধারণাটা ওকে ৮-১০ টা ভাইকিং এর চেয়েও আলাদা করে ফেলে। যদিও শুরুতেই ওকে একটু মন্দ বললাম যে ও হয়তো বোঝে না। আমার ধারণা ওকে যদি কোনো হিস্টোরিয়ান একটু ব্যাপারটা বুঝায় বলেন ও আর ভাইকিং সেলিব্রেশন করবে না। এটা আমার ব্যক্তিগত ধারণা যে ও যে পরিমাণে সারল্য এবং এই বুদ্ধিস্ট দর্শন বা ইয়োগা দর্শনের প্রতি নিবেদিত, তাতে ও ভাইকিং এর মতো একটা খারাপ জিনিসটা প্রমোট করার কথা না। যাই হোক ইটস আপ টু হিম। এটা তো প্রত্যেকের রুচি এখন সবটুকু আমার সঙ্গে মিলে যেতে হবে এমন তো কোনো কথা নেই। তবে এটা মোটামুটি নিশ্চিত যে এই যে একটা বিরাট দানবের শরীরে একটা শিশু, এই জিনিসটাকে টিকায় রাখার জন্য আমাদের এই স্ক্যান্ডিনেভিয়ান কালচারকে একটা ধন্যবাদ দিতে হবে। আজকে রাতেই খেলা, দেখা যাক দানবটা কি করে। তবে আমি কোনো ক্রমেই এই দানব শিশুর জয় চাইবো না। দেখতে চাইবো যে দানব শিশুটা ভালো খেললো, শেষ পর্যন্ত আপাতত তোমাদের খেলা এ পর্যন্তই। কারণ আমরা ব্রাজিলকে আরেকটু আগাতে দেখতে চাই। অন্তত ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ পর্যন্ত যাবে। আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ হবে। অবশ্য বাংলাদেশের যে অবস্থাটা হবে, বাজে অবস্থা, তাতে আবার আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ আশা করাটাও মানে প্রার্থনা করাটাও কঠিন। যাই হোক সেটা নিয়ে আলাদা কথা বলবো। আমরা আপাতত হালান্ডের জন্য শুভকামনা জানালাম। জয় পরাজয় যেমন হোক, তার এই হাসিমুখ চিরকাল টিকে থাকুক। সবাই ভালো থাকবেন।